আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা বিজ্ঞানের অনুশীলন বইয়ের যে আমাদের ল্যাবরেটরি পঞ্চম অধ্যায় তার প্রথম সেশন থেকে একাদশ সেশন পর্যন্ত যে সবগুলো আছে সেই সবগুলো আমরা পূরণ করব এবং সেটা কিভাবে পূরণ করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো আমাদের যে ল্যাবরেটরি যে ইয়েটা আছে সেখানের যে প্রথম সেশনে আমাদের তেমন কিছুই বলা হয় নাই, তবে এটার শেষের দিকে একটা ছকে খালি জায়গা রাখা আছে। দেখো এইখানে একটা খালি জায়গা রাখা আছে, এই যে এইখানে, ঠিক আছে, এই জায়গায় একটা খালি জায়গা রাখা আছে। এইখানে আমাদেরকে কি করতে হবে, এই ছকটা পূরণ করতে হবে 75 পেজে। তো এইখানে আমাদের এখানে ফার্স্টে হচ্ছে এখানে একটা ইয়া দিয়েছে যে বিভিন্ন উপকরণের যে বিভিন্ন ধরনগুলো, উপকরণের যে বিভিন্ন নমুনাগুলো, হ্যাঁ, এইগুলো দেওয়ার পরে এখানে বলেছে গবেষণাগারে মানে ল্যাবরেটরিতে সকল সামগ্রী গুছিয়ে রাখার জন্য একটি পুরনো বড় কার্টুন, তার মধ্যে খুব খুব করে বা তাক রাখিয়ে ছোট ছোট রাখার জন্য ছোট ছোট বড় বড় বিভিন্ন সাইজের কার্টুন এবং বাক্স। এটা তোমার নমুনা একটা তালিকা এখানে আমাদেরকে দিতে বলেছে। তো এই যে ছকটাতে, তা আমি তোমাদের সুবিধার্থে একটা ছকটা করে দিয়েছি যে এখানে এখানে তোমরা লিখতে পারো, ছোট ছোট করে লিখতে পারো। যেমন একটা পুরানো বড় কার্টুন বা তার মধ্যে খুব খুব করে বা তাক বানিয়ে বিভিন্ন জিনিস রাখার জন্য ছোট বড় বিভিন্ন সাইজের কার্টুন বা বক্স আমাদের লাগবে। সেটা রাসায়নিক উপকরণ রাখার জন্য বা অ্যাসিডের খোপ বলে একটা তুমি ইয়ে রাখতে পারো, অ্যাসিডের খোপ, হ্যাঁ, অ্যাসিডের খোপ বলে একটা তাক রাখতে পারো। সেখানে HCl, তারপরে CH3COOH, H2SO4, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি অ্যাসিড রাখতে পারো। তারপরে ক্ষারের খোপ বা ক্ষার যেটা রাখা হবে সেখানে একটা তাক রাখতে পারো। সেখানে ক্ষার যেগুলো আছে সোডিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, বেনজিন, অ্যালকোহল, এই জাতীয় জিনিসগুলো তুমি রাখতে পারো। পরীক্ষণের জন্য বিভিন্ন যন্ত্রপাতি, যেমন বিভিন্ন আকারের পাত্র রাখার জন্য গোলতলি ফ্লাক্স, বুরেট, পিপেট, মেজারিং স্লিভার যেটা কনিক্যাল ফ্লাক্স, এগুলো তুমি রাখার জন্য, গ্যাস জার রাখার জন্য একটা তাক বা একটা সেলফ রাখতে পারো। বা তারপরে পরিমাপের বিভিন্ন যন্ত্রপাতি যেমন দাড়িপাল্লা, ওই স্টপ ওয়াচ, থার্মোমিটার, চামচ, চিমটা, ছোট ছোট বাটখারা, এইগুলো স্কেল, এগুলো তুমি একটা তাক রাখতে পারো। এছাড়া ফার্স্ট এইডের জন্য, ফার্স্ট এইড মানে নিরাপত্তার জন্য, ওরা কোথাও আঘাত লাগলে, কোথাও কেটে কুটে গেলে বা কোনো আগুনে কোনো পড়ে গেলে এরকম কোনো মানে ফার্স্ট এইড যে জিনিসগুলো রাখতে, সেগুলো হলো মলম, তোলা, বিভিন্ন রকমের অ্যান্টিসেপটিক যেগুলো আছে, কাঁচি, গজ, ব্যান্ড-এইড, বার্নল, হ্যান্ড স্যানিটাইজার, এই সমস্ত জিনিসগুলো তুমি একটা তাকে রাখতে পারো। এছাড়া পরিষ্কার করা জিনিসপত্র রাখার জন্য একটা তাক, পানির বোতল বা একাধিক বিভিন্ন ন্যাকড়া, এগুলো তুমি এক জায়গায় রাখতে পারো। ল্যাবরেটরির পোশাক, অ্যাপ্রন, নিরাপদ চশমা, মাস্ক, হ্যান্ড গ্লাভস, এগুলো তুমি আলাদা করে রাখতে পারো। এইটাই ছিল আমাদের এই ছকটার কথা আর কি। এরপরে আমাদের যদি আমরা পরেরটায় যাই, দেখো এখানে তেমন কিছু বলে নাই। দ্বিতীয় সেশনে আমাদের একটা ছক দিয়েছে, সেটা হচ্ছে যে পরিবর্তনটা, আমরা যেটা পরিবর্তন বলি পদার্থের বা পরিবর্তন যেগুলো আছে, দুই ধরনের পরিবর্তন হয়, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা হলো রাসায়নিক পরিবর্তন। আমরা আগে বুঝতে হবে ভৌত পরিবর্তনটা কি। ভৌত পরিবর্তনটা হচ্ছে যে যার বাহ্যিক কোনো কিছু পরিবর্তন হয়, এটা হলো ভৌত পরিবর্তন, মানে নতুন কোনো কিছু উৎপন্ন হয় না, তার বাহ্যিক ধর্মগুলো একটা পরিবর্তন হয়, সেটা হলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে যেগুলো একদম রাসায়নিক বিক্রিয়া করে সম্পূর্ণ ভিন্ন ধর্মের বা নতুন পদার্থের উৎপন্ন করে, সেটা হলো তোমার রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন করে যেগুলো শুধু বাহ্যিক বা ভৌত অবস্থার পরিবর্তন করে, বাহ্যিক বা ভৌত অবস্থার যেগুলো পরিবর্তন হয় সেটাগুলো ভৌত পরিবর্তন। আর মেইন যেটা হচ্ছে কি, সম্পূর্ণটা পরিবর্তন হয়ে ভিন্ন বর্ণের বা ভিন্ন ধর্মের নতুন পদার্থ উৎপন্ন করে, সেগুলো হলো রাসায়নিক পরিবর্তন। তো আমরা একটু দেখি, যেমন হলুদ, চুন, লেবুর রসের যে পরীক্ষা নেই, সেখানে আমরা দেখতে পাবো যে কি কি হচ্ছে পরিবর্তন হয়। আবার লেবুর রস যোগ করায় চায়ের লিকারের যে রঙের পরিবর্তন, এটা কি ধরনের পরিবর্তন এবং কেন, এই কারণগুলো কি ধরনের পরিবর্তন এবং এর পক্ষে একটা যুক্তি দেখাইতে বলছে। তার একটা নমুনা অ্যান্সার আমি তোমাদের জন্য করে রেখেছি, অর্থাৎ 77 পেজের যে নমুনা অ্যান্সারটা, সেটা হচ্ছে এই যে প্রথমটা, যেটা হলুদ, চুন এবং লেবুর রসের যে পরীক্ষা, এটা একটা ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কেন? কারণ মানে সরি, এটা হলো ভৌত এবং রাসায়নিক দুটাই পরিবর্তন, শুধু ভৌত বললেও হবে না। শুরুতে হলুদের গুঁড়ার সাথে পানির একটা মিশ্রণ একটা ভৌত পরিবর্তন, ঠিক আছে, তেমন কিছু পরিবর্তন হয় না।
কারণ হলুদের গুঁড়া কঠিন থেকে তরলে পরিণত হয়েছে, মানে একটা বাহ্যিক রূপটা পরিবর্তন হয়েছে, এছাড়া আর কোনো কিছু পরিবর্তন হয় না। আবার দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় বা তৃতীয় ধাপে অর্থাৎ হলুদ মিশ্রিত পানির সাথে যথাক্রমে চুন এবং লেবুর রস এটা মিশানোর ফলে রাসায়নিক পরিবর্তন হয়েছে, কারণ এই পরিবর্তনে ভিন্ন কালার তৈরি হয়েছে, ভিন্ন ধর্মের পদার্থের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এইটা হলো আমাদের রাসায়নিক পরিবর্তন। তার মানে প্রথম ক্ষেত্রে আমাদের ভৌত পরিবর্তন এই পর্যন্ত, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের রাসায়নিক পরিবর্তন, কারণ এটা কালার চেঞ্জ হয়েছে, নতুন পদার্থ তৈরি হয়েছে, এই জন্য এটা ভৌত রাসায়নিক পরিবর্তন। যখন তুমি চুন অথবা কি লেবুর রসটা দিবা তখন এটা রাসায়নিক পরিবর্তন হবে। এছাড়া লেবুর রস যোগ করায় চায়ের লিকারের যে রঙের পরিবর্তন, এটা কি ধরনের পরিবর্তন? তো চায়ের লিকারের যে রঙের পরিবর্তন সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, কারণ আমরা জানি চায়ের মধ্যে লেবুর রস দিলে চায়ের রং গাঢ় হালকা হয়ে যায়, অর্থাৎ এখানে পদার্থের যে রং এবং ধর্ম উভয়ই পরিবর্তন হয়ে যায়, এই জন্য এটা একটা রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তো এটা ছিল আমাদের একটা নমুনা অ্যান্সার, তোমরা এইটার আলোকে লিখতে পারো। ঠিক আছে, এইটার অনুসারে তোমরা এভাবে লিখতে পারো। এরপরে আমাদের পরের যেটা আছে, পরের সেশন, তৃতীয় থেকে অষ্টম সেশন, এখানে কতগুলো মৌল আছে তার ইলেকট্রন বিন্যাস দেখাইতে বলেছে। ঠিক আছে, তৃতীয় থেকে অষ্টম সেশন এটা আমরা দেখাবো তোমাদের জন্য। আমি একটা নমুনা কপি করে নিয়ে এসেছি, এটা হচ্ছে ফ্লোরিনের দেখো ইলেকট্রন বিন্যাস। আমরা জানি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস প্রথম ধাপে হচ্ছে 2, তারপরে হচ্ছে 8, এটা থাকে 2, তারপরে হচ্ছে 7। ঠিক আছে, 2 এবং 7 অর্থাৎ প্রথম কক্ষপথে, অর্থাৎ ফার্স্ট যে কক্ষপথে এটা হলো 2টা থাকবে, 1টা এবং 2টা, এই যে এখানে আমি লিখে রাখছি, এই যে দেখো এখানে লেখা আছে প্রথম। দ্বিতীয় কক্ষপথে দেখো কয়টা থাকবে, 7টা, 7টা না, তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই তুমি ইচ্ছা করলে এখানে এরকম জোড়াই জোড়াই দিতে পারো, এই যে এইভাবে জোড়াই জোড়াই দেও, এখানে লাস্টে একটা এখানে খালি রাখো, এটা করলেও হবে। ঠিক আছে, এভাবে করলেও হবে, আবার এই যে এভাবে করা হয়েছে এভাবে করলেও হবে, তবে এটা পারফেক্ট, এটা করার চেষ্টা করবা। ঠিক আছে, এইভাবে। তো তারপরে এটা হচ্ছে পটাশিয়াম যেটা আছে, পটাশিয়ামের ক্ষেত্রেও একই কথা। পটাশিয়ামের হচ্ছে কত, আমরা জানি 2, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 8, আর লাস্টে হচ্ছে 1, এইটা, অর্থাৎ 4টা কক্ষপথে আছে। তার মানে হচ্ছে এই যে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে তোমার 8টা আছে, তৃতীয় কক্ষপথে 8টা আছে, লাস্টের কক্ষপথে যেমন 1টা আছে, দেখো এটা 1টা আছে। সো এটা করে যাবা। ক্রোমিয়ামের ক্ষেত্রে ওই যে একইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে, এখানে আমি করে দিয়েছি, তোমরা এটা একটু দেখে নিও। তারপরে কপারের ক্ষেত্রেও একইভাবে করা আছে, এভাবে ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা করতে পারো। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো করে এইভাবে ছকের মধ্যে লিখে দেব, তো এইভাবে লিখে দিবা। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নবম সেশনে, সেটা বলছে যে তাহলে এবার বলো, এখানে একটা রাসায়নিক পরিবর্তন বা ইয়ের থেকে তোমরা পড়ে নিতে পারবা, অনুসিদ্ধান্ত বই থেকে রাসায়নিক বিক্রিয়া যে অংশটা আছে সেখান থেকে প্রতীক, সংকেত, যোজনী এবং আণবিক সংকেত যে লেখার নিয়ম সেই অংশটুকু পড়তে হবে। এবার জোড়ায় জোড়ায় আলোচনা করে এটা একটু বুঝে নিতে হবে। সেটা কি বলেছে, যে মিথেন অণুর সংকেতটা এটা হলো CH4, এই যে এরকম CH 4টা। ঠিক আছে, অর্থাৎ এখানে মৌলের নাম এবং মৌলের পরমাণুর সংখ্যা এটা লিখতে হবে। এখানে মৌলের নাম কি, ফার্স্টে কি হবে, এখানে কি হবে, এখানে মৌলের পরমাণুর সংখ্যা কত, এটা কত, এগুলো আমাদের এখানে আমরা করে দিয়েছি 79 পেজে। তো দেখো এখানে প্রথমে হলো কার্বন, মৌলের নাম হচ্ছে কার্বন, প্রথমে কার্বন, এটা সি, যেহেতু আমাদেরটা কি, আমাদের হচ্ছে CH4। সো আমি এখানে কি করব, প্রথমে কার্বনের কথা বলবো। কার্বন কয়টা আছে, 1টা, সেজন্য এখানে 1টা। এখানে দেখো হাইড্রোজেন, পরেরটা H দিয়ে হাইড্রোজেন বোঝাইতে হাইড্রোজেন লিখলাম, হাইড্রোজেন কয়টা আছে, 4টা, এই জন্য হলো 4টা। তাহলে আমরা এই ছকটা এখানে লিখলাম, কার্বন এবং হাইড্রোজেন, কার্বন আছে 1টা, আর বা পরমাণুর সংখ্যা কার্বনের 1টা, হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 4। দ্যাটস ইট। এরপরে আমাদের পরবর্তী যেটা আছে, এখানে একটা বলেছে যে যৌগের রাসায়নিক সংকেত লেখার জন্য যোজনী সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। এখানে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড নামক যৌগটি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত। নিচে ফ্লোচার্ট ব্যবহার করে এই যৌগের সংকেত কি হবে তা তুমি বের করো। প্রথমে অ্যালুমিনিয়াম অক্সাইডে কি কি মৌল আছে, এদের যোজনী কত, এটা। তারপরে এখানে পরের ধাপে যাবে, যোজনী কি যদি একই হয় তাহলে তোমার জাস্ট আণবিক সংকেতটাই হলো এইখানে বসে দেবে, ওইটাই হলো সংকেত। যদি না হয় তাহলে সংখ্যা দুটি কি গুণিতক, যদি গুণিতক না হয় তাহলে এটা আমাদের সংখ্যা যদি গুণিতক হয় তাহলে আণবিক সংকেত যেটা হবে সেটা আর কি। তো এখানে আমরা একটু ব্যাখ্যাটা দিই, এখানে আমি একটা সলিউশন করে দিয়েছি, সেটা একটু দেখাই তোমাদেরকে।
এই দেখো এখানে আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের যেটা আছে সেটা একটু দেখাবো। অ্যালুমিনিয়াম অক্সাইড মানে হচ্ছে এখানে Al2O3, এটা একটু খেয়াল করবা, এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এখানে কি কি আছে? অ্যালুমিনিয়াম। এই Al তে অ্যালুমিনিয়াম বোঝে, অক্সিজেনে হলো O। তার মানে এখানে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের সমন্বয়ে এই মৌলটা গঠিত হচ্ছে, এই যৌগটা গঠিত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এবং অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে এই যে এইটা 3, আর অক্সিজেনের যোজনী হচ্ছে এই 2। এটা খেয়াল করবা, এই যোজনীটা ট্রান্সফার হয়। এটা তোমরা যদি অনুসিদ্ধান্ত বইতে পড়ে থাকো তাহলে তোমরা এটা জানবা যে এটা এক্সচেঞ্জ হয় আর কি। তো এখানে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের যোজনী কি এক? আমরা যেটা বলেছি এটা কি এক? আমাদের অ্যালুমিনিয়াম অক্সিজেনের যোজনী কি এক? না, অ্যালুমিনিয়াম এবং অক্সিজেনের যোজনী এক নাই, সুতরাং এক নাই। তাহলে সংখ্যা দুইটি গুণিতকও নাই। এবার বলেছে কি সংখ্যা দুইটি কি গুণিতক? না, সংখ্যা দুইটি গুণিতক নাই। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যা দুটি যদি গুণিতক না হয় তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সংকেত যেটা হবে এইটাই। ঠিক আছে, Al2O3। এবং এটা খেয়াল করবা, অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু 3 আর অক্সিজেনের যোজনী কিন্তু 2। তার মানে অ্যালুমিনিয়ামেরটা অক্সিজেনেরটা এখানে যাবে আর অ্যালুমিনিয়ামেরটা এখানে যাবে। ঠিক আছে, এইটা হলো আমাদের ফ্লো চার্টটা ছিল এখানে। এরপরে আমাদের পরেরটা যেটা বলা হয়েছে, দশম এবং একাদশ সেশনে কিছু রাসায়নিক বিক্রিয়া দিয়েছে এখানে কথা বলেছে। যেমন এখানে কিছু আছে অ্যামোনিয়াম বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট। এটা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করছে, সোডিয়াম ইথানয়েড উৎপন্ন করছে। এই যে যেটাকে আমরা সোডিয়াম অ্যাসিটেট বলি, এটা হয়েছে। এখন তুমি এখানে কিছু রিয়াকশন আমাদের এখানে দিয়েছে, এটা সমতা করতে বলেছে, মানে ব্যালেন্স করতে বলছে এটা। যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়, কিন্তু এখানে হাইড্রোজেন 3টা আছে, এখানে হাইড্রোজেন 2টা আছে। তার মানে আমি যদি এখানে 3 দিয়ে দিই তাহলে 3 দুগুণী 6টা হয়ে গেল। আর হাইড্রোজেন এখানে 2, তার মানে আমি এখানে 2 দিয়ে দিলাম, তখন হাইড্রোজেন ব্যালেন্স। তাহলে এখানে নাইট্রোজেন 2টা আছে, তার মানে এখানে নাইট্রোজেন 2টাও আছে না? তার মানে আমাদের সমীকরণটা ফার্স্টে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে দেখো Na2 N2, তারপর হচ্ছে 3H2। তার মানে এখানে 3 যাবে আর এখানে 2 যাবে আর এখানে 1, মানে প্রথমটাই 1 থাকবে। এরপরে আমাদের পরেরটা যেটা আছে পানিটাকে আমি যদি এখানে H2 এবং O2, এখানে ও কতগুলো আছে? ও হচ্ছে একটা, এখানে আছে কত? 2টা। সুতরাং আমি এটা ব্যালেন্স করতে পারি। দুইভাবে করা যায় এটা। তুমি যদি এখানে 2 দাও তাহলে এখানে দেখো হাইড্রোজেন 4টা, তার মানে এখানে 2টা দিতে হবে, আর এখানে 1 দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তুমি এখানে কিছুই না করো 1 দাও তাহলে এখানে হাইড্রোজেন 1 দিলেই হবে আর এটা হাফ দিতে হবে, মানে এইভাবে হাফ দিয়ে করলেও হয়ে যাবে। দুইভাবে করা যায়, অর্থাৎ আমি এখানে একভাবে করেছি, তোমরা এইভাবে চাইলে এইভাবেও করতে পারো। H2O এটা লিখে, এটা হচ্ছে তোমার H2 ঠিক থাকবে, ঠিক আছে, প্লাস হাফ O2, এটা করে দিলে এটাও হবে। ঠিক আছে, দুইভাবেও করা যায়, তোমাদের খুশি। এরপরে আমাদের পরেরটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং অক্সিজেন মিলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। তো এখানে আমি যদি হাইড্রোজেন দেখো এখানে 4টা আছে, তার মানে আমি এখানে 2টা দিয়ে দিই, 2 দুগুণী 4 এবং অক্সিজেন 2 হয়ে গেল। কিন্তু এখানে অক্সিজেন 2 আর এখানে অক্সিজেন 2, এখানেও কার্বন 2, তার মানে এখানে 1 এখানেও 1। ঠিক আছে, তার মানে আমার শুধু জাস্ট কিছুই না, শুধু লাস্টেরটা 2 বসাই দিলেই হবে। এই যে আমরা সেজন্য লাস্টেরটা 2 বসাইছি। ও দুঃখিত, এখানে আর একটা জিনিস আছে, এখানে অক্সিজেন তো 2টা 4টা হয়ে গেছে, তার মানে এখানে আমাদের 2 দিতে হবে, 2 2 4। ওকে, ঠিক আছে। এবার আসলে দেখো কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন, এটা হলো জাস্ট একটা নর্মাল যে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন, এখানে কার্বন অক্সিজেন 2টা ছিল আর এখানে কার্বন 4টা, তার মানে এখানে 2 দিয়ে দিলে কার্বন 2টা হলো, অক্সিজেনও 2টা, 2টা 2টা 4টা মিলে গেল। এরপরেরটার ক্ষেত্রেও তাই একইভাবে আমাদের এটা ব্যালেন্স করা হয়েছে। ঠিক আছে, তোমরা এইভাবে করে নিতে পারো। এটাই ছিল আমাদের একাদশ সেশন পর্যন্ত, অর্থাৎ একাদশ সেশন পর্যন্ত আমাদের ছকগুলো পূরণ করা। তোমরা এইভাবে সবগুলো ছকগুলো আমরা বাকি যে সেশনগুলোতে, বাকি সেশনে, বাকি ভিডিওতে, পরবর্তী ভিডিওতে বাকি সেশনগুলো তোমরা পেয়ে যাবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট করে পাশে থাকবা।